আজকের ভিডিওতে আমরা শিখব অঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সমীকরণ। এখন সমীকরণের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত ধরনের নিয়ম রয়েছে এবং যে কোনো সমীকরণ কিভাবে আমরা সমাধান করতে পারবো, সেটা ক্লাস 7 হোক, ক্লাস 8 হোক, 9 অথবা 10 অথবা অন্যান্য যে কোনো ক্লাসের সমীকরণ সমাধান করার জন্য আমাদেরকে আগে সমীকরণটি কী ধরনের সমীকরণ সেটি আগে চিনতে হবে। যদি সমীকরণটি আমরা না চিনতে পারি তবে সেটি কিভাবে সমাধান করব সেটি বুঝতে পারবো না। এখন সমীকরণ চেনার জন্য আমাদেরকে চলরাশি সম্পর্কে এবং ধ্রুবক সম্পর্কে, এছাড়া আমাদেরকে ঘাত সম্পর্কে ধারণা থাকা দরকার। চলরাশি যেটিকে আমরা মেনলি ভ্যারিয়েবল বলি, ধ্রুবক আমরা যেটিকে কনস্ট্যান্ট বলে জানি, এবং ঘাতকে আমরা ইংলিশে অনেকে পাওয়ার বলে জানি। এখন চলরাশি সম্পর্কে, ঘাত সম্পর্কে এবং ধ্রুবক সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমরা সমীকরণ করতে পারবো না। চলো জেনে নেওয়া যাক যে চলরাশি জিনিসটা কি, ধ্রুবক জিনিসটা কি এবং ঘাত জিনিসটা কি। আমরা চলরাশি বলতে বুঝি এ থেকে জেড অবধি যে কটা লেটার থাকে সেইগুলো হলো চলরাশি। এছাড়া আমরা ধ্রুবক জানি যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে, 1 থেকে শুরু করে অহরহ যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা ঘাত বলে জানি। ঘাত না, এগুলোকে ধ্রুবক বলে জানি। ঘাতের কথাটাই আসি। ঘাত হলো কোনো একটি সংখ্যা আছে, মনে করো একটি সংখ্যা আমি লিখলাম এ। এখন এর উপরে যদি আমি 3 লিখি তাহলে এর হচ্ছে ঘাতটা হলো 3, যেটাকে আমরা অনেকে আবার এ কিউবও বলে থাকি। এখন এই এর উপরে 3 রয়েছে, তার মানে এর ঘাত হচ্ছে 3, এটিকে আমরা ত্রিঘাতও বলে থাকি। আবার যদি এর উপরে আমি 2 লিখতাম, অর্থাৎ এর পাওয়ারটা 2 দিতাম, তাহলে এটা ঘাত হতো 2, অর্থাৎ এর তোমার হচ্ছে এটাকে আমরা বলতাম দ্বিঘাত। বোঝা গেল? 2 থাকলে সেটাকে দ্বিঘাত বলবো এবং 3 থাকলে সেটাকে ত্রিঘাত বলবো। অর্থাৎ কোনো একটা জিনিসের পাওয়ার অথবা কোনো একটা চলরাশি হতে পারে, সেটি ধ্রুবক হতে পারে, সেটি অন্যান্য কিছুও হতে পারে। আমি যদি এখানে একটা সংখ্যা লিখি যেমন 4 এবং সেটির ওপরে 2 দিই, এটা তাহলে দ্বিতীয় ঘাতে রয়েছে। বোঝা গেল? যদি উপরের পাওয়ারটা 2 থাকে তবেই সেটাকে দ্বিঘাত বলবো। এখন সমীকরণ চেনার জন্য সমীকরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটা সমীকরণ আমি যদি লিখি যেমন 2x + 3 = 6, আমি এখানে একটা সমীকরণ লিখলাম। এখন এটা যে সমীকরণ বা কোনো অঙ্ক যে সমীকরণ সেটা আমরা কিভাবে বুঝব? কোনো অঙ্কটা যে সমীকরণ সেটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে সেই অঙ্কে কোথাও সমান চিহ্ন আছে কিনা। যদি সমান চিহ্ন থাকে সেক্ষেত্রে সেটাকে সমীকরণ বলা যায়। সমান চিহ্ন থাকলে সেটাকেই সমীকরণ বলবো, সেটা যে কোনো ধরনের। এবারে সমান চিহ্নের ডান ধারে এবং বাম ধারে দুটো কিন্তু কিছু সংখ্যা থাকতে হবে। এখন এই দিকেও কিছু দেখতে পাচ্ছি আমরা, এই দিকে আমরা দেখতে পাচ্ছি 2x + 3 এবং আমরা এই দিকে দেখতে পাচ্ছি 6। এখন রাইট সাইড এবং লেফট সাইড দুই দিকেই কিন্তু আমাদের কিছু না কিছু আছে, ঠিক আছে? এবং মধ্যবর্তী একটা স্থান বা কোনো একটা কিছু সংখ্যার মধ্যবর্তী স্থানে যদি সমান চিহ্ন থাকে তাহলে সেইটিকেই আমরা সমীকরণ বলবো। তাহলে আমরা কি জানলাম? যদি কোনো অঙ্কে সমান চিহ্ন থাকে তাহলে সেটিকে আমরা সমীকরণ বলতে পারি। এবারে সমীকরণ বলতে পারি এটা তো বুঝলাম, কিন্তু আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তার মধ্যে কোনো একটা চলরাশি থাকতে হবে। যেমন এর মধ্যে একটা চলরাশি রয়েছে x, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সমান চিহ্ন থাকতে হচ্ছে, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো একটা চলরাশি থাকতে হচ্ছে। যেহেতু এখানে xটা হলো চলরাশি, তাই এইটাকে আমরা একটা সমীকরণের অঙ্ক বলতে পারি, কারণ এখানে সমান চিহ্ন আছে। সমীকরণের মেনলি 2 ধরনের অঙ্ক আমাদের করতে হয়। একটি হচ্ছে সমীকরণ সমাধান করা, আরেকটি হচ্ছে সমীকরণ গঠন করা। এই যে ধরনের অঙ্কগুলো আমরা লিখছি এইগুলো হচ্ছে সমীকরণ সমাধান করা। এখন কোনো একটা সমীকরণ করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেই চলরাশিটা সেই অঙ্কে থাকছে
বা সমীকরণের যে কোনো অঙ্কে যেই চলরাশিটা থাকছে, যেমন এই অঙ্কে আমাদের এক্স রয়েছে, এই এক্সটার মানটা নির্ণয় করাই হচ্ছে বা এক্সের ভ্যালুটা আনাটাই হচ্ছে আমাদের সমীকরণের মূল উদ্দেশ্য। তার আগে কোনগুলো কি সমীকরণ একটু চিনে নেওয়া যাক। যদি আমরা এই অঙ্কটার ক্ষেত্রেই লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে চলরাশি শুধু এক্স আছে। আবার যদি আমি আরেকটা অঙ্ক সমীকরণ লিখি, যেমন 3a + 2b = 6, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চলরাশি দুই ধরনের আছে। যদি কোনো একটি অঙ্কে এক ধরনেরই চলরাশি থাকে তাহলে সেটাকে বলবো একচল বিশিষ্ট সমীকরণ, এবং যদি দুই ধরনের সমীকরণ থাকে সেটাকে বলবো দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এখন দুই ধরনের চলরাশি থাকলে দ্বিচল বিশিষ্ট বলছি, এবং যদি এক ধরনের চলরাশি থাকে তাহলে সেটাকে একচল বিশিষ্ট সমীকরণ বলছি। এখন চলরাশি মনে করো, তাহলে এটি হলো একটি একচল বিশিষ্ট সমীকরণ, এটি একটি একচল বিশিষ্ট সমীকরণ। এখন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটি দ্বিচল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তাহলে এটি হলো একটি একচল বিশিষ্ট সমীকরণ এবং এটি হলো একটি দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এবারে আরও কিছু জিনিস রয়েছে আমরা জানবো, যেমন মনে করো একটি একচল বিশিষ্ট সমীকরণ রয়েছে, কিন্তু তার যে উপরে, আগে যেটা শেখালাম যে উপরে থাকলে সেটাকে ঘাত বলছি, এইটা হচ্ছে ঘাত। এখন মনে করো কোনো একটা জিনিস, কোনো একটা সংখ্যা লিখলাম বা সমীকরণ লিখলাম, যেমন 2a তার a² + 5a + 2 = 6, অথবা এখানে 0ও হতে পারে। এখন এই যে সমীকরণটা দেখছি, এখানে চলরাশি কয় ধরনের আছে? না, চলরাশি শুধু এই রয়েছে, অর্থাৎ এক ধরনের, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি একচল বিশিষ্ট সমীকরণ। কিন্তু যেহেতু ঘাত এখানে 2 রয়েছে তাই এটা একচল বিশিষ্ট তো বটে, কিন্তু এটাকে আবার বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি কিছু না থাকতো, মানে এর উপরে যদি কিছু না থাকতো, তার মানে আমরা ধরে নিতাম তার আগে উপরে 1 রয়েছে, সেটাকে একচল বিশিষ্ট সমীকরণই বলা হতো, অথবা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বলা হতো। যেহেতু এখানে এর উপরে 2 রয়েছে তাই এটি হলো একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা কি কি শিখলাম? যদি কোনো অঙ্কে সমান চিহ্ন থাকে এবং সেই জায়গায় যদি এক্স থাকে তাহলে সেটাকে সমীকরণ বলতে পারি। এছাড়া সমীকরণের কিছু ভাগ দেখলাম, যদি এক ধরনের সমীকরণ থাকে সাধারণভাবে তাহলে সেটা হচ্ছে একটি একচল বিশিষ্ট সমীকরণ। আবার যদি এক ধরনের চলরাশি থাকে, এক ধরনের চলরাশি থাকলে একচল বিশিষ্ট সমীকরণ। আর যদি এক ধরনেরই চলরাশি থাকে এবং তার উপরে 2 থাকে, কোনো একটি জায়গায় কোনো একটি টার্মে 2 থাকলে সেটাকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এখানে এ আছে আবার বি আছে, যেহেতু 2 ধরনের চলরাশি আছে তাহলে এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা রয়েছে ক্লাস 10-এ, এটা রয়েছে ক্লাস 10-এ রয়েছে। আবার এই ধরনের অঙ্কগুলো, এই দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ রয়েছে ক্লাস 9-এ, আর এই একচল বিশিষ্ট একঘাত সমীকরণ রয়েছে ক্লাস 7 অথবা 8-এ। এখন দেখো, যে সমীকরণ শিখবে সে সব ক্লাসের অঙ্কই কিন্তু করতে পারবে। সমীকরণের মূল উদ্দেশ্য আমরা বললাম, সমীকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চলরাশিগুলো থাকবে সেটার মান নির্ণয় করা। তাহলে সেটার মান কিভাবে নির্ণয় করে আমরা এখন শিখব। দেখো, অঙ্কের কোনো ক্লাসিফিকেশন হয় না যে আমি এই ক্লাসের অঙ্ক শিখবো, এই ক্লাসের অঙ্কগুলো শিখবো না, এরকম বলে কিছু হয় না। অঙ্ক শিখলে প্রত্যেকটা ক্লাসের অঙ্কই প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ। যদি কেউ 7-এর অঙ্ক ভালোভাবে না করে তাহলে সে ক্লাস 8-এ গিয়ে অঙ্ক পারবে না। আবার যদি কেউ ক্লাস 8-এ না ভালোভাবে অঙ্ক করে, সে ক্লাস 10-এ গিয়ে অঙ্ক অথবা 9-এ গিয়ে অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, তাই জন্য অঙ্ক প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জড়িত আছে, লিঙ্ক আছে। একটা অঙ্ক না করলে আরেকটা অঙ্কগুলো আমরা করতে পারবো না। যেমন মনে করো আমি যদি কিছু একটা গুণ লিখি, যেমন 2 6 গুণ 32। এখন এই গুণটা করার সময় আমাদের যোগ সম্পর্কেও ধারণা থাকা চাই। তাহলে যোগ আমরা শিখি ক্লাস 1 অথবা তার নিচে,
আবার গুণ শিখি আমরা ক্লাস 1-এর উপরে গিয়ে। আগে যোগ শিখি তারপর গুণ শিখি। তাই এই গুণটা করতে গেলে যেমন যোগ জানা লাগে, ঠিক তেমনই যে কোনো ধরনের অঙ্ক করতে গেলে অনেক ধরনের নিয়মকানুন জানা লাগে। এখন চলো সমীকরণের মেন প্রসিডিউরটা আমরা শিখি, বা মেন রুলস কি রয়েছে সেটা শিখি। আচ্ছা, কোনো একটা ধরনের এরকম ধরনের যদি সমীকরণ বলে 2x + 3x × 3, এটা আমরা একটু উল্টো করে ফেলেছি, ঠিক আছে। এই 3টা অ্যাকচুয়ালি এই জায়গায় দেওয়া উচিত ছিল, যাক এইটা দিলেও কোনো সমস্যা হয় না। × 3 = 6 × 4 + 3x। এখন যদি আমাকে বলে এখান থেকে x এর মান কত সেটা আনতে, তাহলে আমরা কি করব? এখন x এর মানটা আনতে গেলে আমাদেরকে করতে হবে 3-এর সাথে এইটাকে গুণ করতে হবে এবং এই 3-এর সাথে এই টার্মটাকে গুণ করতে হবে। এইভাবেও করতে পারি, অথবা আমরা আর একটা নিয়ম খাটাতে পারি। এইটাও দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে 2x, এটা হচ্ছে 3x, তাই এটাকে যোগ করলে টোটাল হবে 5x। এখন এটা কিভাবে করলাম এবং এই চলরাশির যোগ বিয়োগগুলো কিভাবে করতে হয় সেগুলো জানার জন্য আমাদের বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগের যে নিয়ম সেইগুলো আমাদের জানতে হয়। বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমরা একটা ভিডিও পোস্ট করছি, অন্য ভিডিও বীজগণিতিক ব্যাপারে প্রো লেভেলের জানার জন্য ওই ভিডিওটা আগে দেখে আসো, তারপরে এখানে এসে এই অঙ্কগুলো দেখবে। আগে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ যারা পারবে না তারা এই ধরনের সমীকরণ, কোনো ধরনের সমীকরণই অ্যাকচুয়ালি সমাধান করতে পারবে না। তাই এটাকে আমরা এই 2x আর এই 3xকে ব্র্যাকেটের মধ্যে ছিল বলে যোগ করে দিলাম, এই দুটো হয়ে গেল 5x। এর সাথে 3, এর মাঝে কিছু ছিল না, তার মানে গুণ আছে। এখন 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এই গুণ আকারেই লিখে দিলাম, এখনও করিনি। সমান সমান এখন 6-এর সাথে 4-এর গুণ করলে 4 × 6 = 24 এবং 3-এর সাথে 3x এর গুণ করলে হবে প্লাস 3 × 6 = 18x। এখন কিভাবে এখানে প্লাস হচ্ছে বা কখন মাইনাস হয় কখন প্লাস হয় সেগুলো জানার জন্য তোমাদের প্লাস মাইনাসের যে থিওরিগুলো রয়েছে, মাল্টিপ্লিকেশন প্লাস মাইনাসের যে মাল্টিপ্লিকেশন থিওরি, সেইগুলো জানা দরকার। মানে প্লাসে প্লাসে কিভাবে প্লাস হয়, প্লাসে মাইনাসে কি হয়, এই জিনিসগুলো যারা জানো না তাদের জন্য আরেকটা আলাদা ধরনের বেসিকের ভিডিও রয়েছে, সেটি গিয়ে দেখে আসতে পারো। আর এখানে 3-এর সাথে 5 গুণ হলে হবে 3 × 5 = 15x সমান সমান এখানে আছে 24, যা রয়েছে সেটাকে আমরা ঢুকে দেবো 18x। আচ্ছা, এখানে 24-এর সাথে 18x এর কখনো যোগ হবে না, কারণ এটা একটি চলরাশিক সংখ্যা, এটা হলো একটি সাধারণ সংখ্যা। এখন আমাদেরকে কি করতে হবে? যত ধরনের চলরাশি টাইপের বা যত ধরনের বীজগাণিতিক সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে আমাদের এই দিকে নিয়ে আসতে হবে। যেমন এখানে আমাদের একটা 15x আছে আর এই দিকে আছে আমাদের 18x। এই 18xটা এইদিকে প্লাস আকারে রয়েছে, তাই এই দিকে আসলে হয়ে যাবে -18x সমান সমান 24। এখন এই দিকের মালগুলো যে এই দিকে নিয়ে যাচ্ছি বা এই দিকের জিনিসগুলোকে যে এই দিকে নিয়ে যাব, এইগুলো করার কি নিয়ম রয়েছে সেটা জানতে হবে। চলো এইটা এখানে এই পর্যন্ত একটুখানি রাখো, তারপর আমরা গিয়ে অ্যাকচুয়ালি সমীকরণ কিভাবে করতে হয় সেটা শিখি। দেখো এখানে দুটো সমান চিহ্ন থাকবে, সমীকরণে তো অবভিয়াসলি সমান চিহ্ন থাকছে। সমান চিহ্নের এই দিকে একটা সাইডকে আমি মনে করলাম যে রাইট সাইড এবং এইটাকে আমি বলছি লেফট সাইড। সেটা যে কোনো, এটা একটা নানার সাইড, এটা নানির সাইডও বলতে পারো, এতে কোনো সমস্যা নেই। অনেকে আবার ডান পক্ষ বাম পক্ষ, এইটা কেউ যদি বাম পক্ষ বলে, এটাকে যদি কেউ ডান পক্ষ বলে চালাই তাতেও কোনো সমস্যা নেই। তা আমি এটাকে লেফট হ্যান্ড সাইড এবং এটাকে রাইট হ্যান্ড সাইড আমি ধরে নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড থেকে কোনো জিনিস রাইট হ্যান্ড সাইডে যদি যায় এবং রাইট হ্যান্ড সাইড থেকে কোনো জিনিস যদি লেফট হ্যান্ড সাইডে যায়, মাঝখানে অবশ্যই সমান চিহ্ন থাকছে। এইবারে এই দিকের মাল ওই দিকে গেলে অথবা ওই দিকের মাল যদি প্রয়োজনে এই দিকে নিয়ে আসতে হয়, তাহলে তাদের যে সিম্বলটা থাকে আগে, সেই সিম্বলটার অপোজিট সিম্বলে রূপান্তরিত হয়। যেমন মনে করো 2x + 3 = রয়েছে 6। এখন আমার প্রয়োজন অনুসারে এই অঙ্কটা স্পেসিফিক, এই অঙ্কটার ক্ষেত্রে আমার প্রয়োজন অনুসারে আমাকে চলরাশির টার্মটাকে এই দিকে রেখে দিতে হচ্ছে 2x
এখন সাধারণ যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে সবগুলোকে ওই দিকে পাঠিয়ে দিতে হবে। এখন 6 আছে, প্লাস 3টাকে যদি আমি এই দিকে পাঠাই তাহলে সেটা -3 হয়ে যাচ্ছে। আমি বলেই দিলাম যে এই দিকের প্লাস থাকলে ওই দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, আবার এই দিকে মাইনাস থাকলে ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে, এইদিকে গুণ থাকলে ওই দিকে সেটা ভাগ আকারে হয়ে যাবে, এবং এই দিকে ভাগ আকারে থাকলে ওই দিকে গিয়ে সেটা গুণ আকারে হয়ে যাবে। যেহেতু এইদিকে 3 প্লাস আকারে ছিল তাই 3 এইদিকে মাইনাস আকারে হয়ে গেল। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই 2টাকে তাহলে তো ওই দিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, 2টাকে ওই দিকে নিয়ে যেতে হবে। এখন শুধু চলরাশিটা বাদ দিয়ে যা কিছু থাকবে সব কিছুকেই ওই দিকে নিয়ে যাব, কিন্তু চলরাশির সাথে যেই সহগটা থাকবে এ সবার লাস্টে ওই দিকে যাবে। বাকি বাদ যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ আকারে সংখ্যা থাকবে সেগুলো সবার আগে আগে ওই দিকে যাবে। এখন 6 থেকে 3 মাইনাস করলে পড়ে থাকে 3, আর এইদিকে 2টা এইদিকে গুণ আকারে ছিল তাই 2টা এইদিকে ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ /2। এখন এখান থেকে x এর মান পেলাম x = 3/2। আশা করি পুরোটা দেখতে পাচ্ছ। ওটা একটু প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, এইবারে যদি আমি এখানে করি তাহলে কি হবে, অর এখানে 15x-টাকে আমার এই দিকে রেখে দিতে হবে। এখানে 15x না, দেখো 15x থেকে 18x এখানে বিয়োগ করতে বলেছে। এখানে x ছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, 15x থেকে 18x-টা যেটা বিয়োগ করতে বললো এর উত্তর হবে -3x = 24, অর x = এখানে হয়ে যাবে 24/-3, 3 একে 3, 3 আটা। এবারে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। 3 × 2x + 8x = 2 × 8 + 3x। এই অঙ্কটা x এর মান নির্ণয় কিভাবে হবে, কি করবে সেটা করবে। চলো, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।